রাজধানীর নিউ মার্কেট থানায় দায়ের করা হত্যা মামলায় 10 দিনের রিমান্ডে রয়েছেন সালমান এফ রহমান, যেখানে জেরার মুখে গোয়েন্দাদের কাছে চাঞ্চল্যকর তথ্য দিতে শুরু করেছেন তিনি। দফায় দফায় জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে তার অর্থ লোপাটের নানা কাহিনী। অর্থ লুটপাটের মাস্টার মাইন্ড সালমান এফ রহমানের মুখে ফন্দি ফিকিরের সেই সব কাহিনী শুনে রীতিমতো হতবাক গোয়েন্দারা। অভিযুক্ত করেছেন শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, শেখ ফজলুল তাপস, শেখ ফজলুল করিম সেলিম, এদের নাম বলেছেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি বেশি আত্মসাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। ডক্টর ইউনূসের চমৎকার পররাষ্ট্রনীতিতে আন্তর্জাতিক গ্রাউন্ডে ষড়যন্ত্র করারও কোনো সুযোগ পাবে না আওয়ামী লীগ। ভারতের ষড়যন্ত্রের কোনো স্পেস পাবে না। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে নালিশ করে বেকায়দায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয়ঙ্করভাবে সীমালঙ্ঘন করেছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। উনি অনেক বাড়াবাড়ি করছেন। আমাদের দেশের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রসমূহ এবং অন্য যে সকল পরাশক্তি রয়েছে তাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটি আসলে এই মুহূর্তে কিভাবে কাজ করছে এবং ভবিষ্যতে এই সম্পর্কের কি পরিণতি হতে পারে, এই বিষয়গুলো নিয়ে মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করব। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কতদিন মেয়াদে থাকবে, কতদিন পর তারা জাতীয় নির্বাচন দিবে। দিন শেষে নির্বাচন নিয়ে ডক্টর ইউনূস একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন যে তার হাতে এই মুহূর্তে 6টা টার্গেট, এই অন্তর্বর্তী সরকার 6টা বিষয় নিয়ে কাজ করছে। এই বিষয়গুলো যখন পারফেক্ট হবে তখন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে আপনারা ভিডিওর অংশ বিশেষ দেখেই বুঝেই গিয়েছেন। আজকের এই ভিডিওতে দেখতে পারবেন ডক্টর ইউনূসকে নিয়ে খেপেছে কিনা হঠাৎ করে জনগণ। ডক্টর ইউনূস কি তাহলে এতই ভয়ঙ্কর? আজকের এই ভিডিওটি সম্পূর্ণ বিস্তারিতের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। সেই সাথে সাথে সমন্বয়করা কতটা খারাপ হতে পারে, কতটা ভয়ানক হতে পারে, কতটা নিকৃষ্ট হতে পারে, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। সেই সাথে যে ভিডিওর অংশ বেশি দেখে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতের মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। পোলাপাইনগুলার কলিজা বলছেন, কলিজা। আমি আপনাদেরকে একটা বক্তব্য শোনাচ্ছি একজন সমন্বয়কের। ছেলেটা দেখেন, নেতা হইতে গেলে আসলে চেহারা লাগে না, নেতা হইতে গেলে যোগ্যতা লাগে, সৎ সাহস লাগে। তবে আজকে যে বক্তব্য দিয়েছে, নির্বাচন নিয়ে যারা বিএনপি বা আওয়ামী লীগও বা অন্যান্য যারা খুব বেশি আগ্রহী ছিলেন যে খুব তাড়াতাড়ি নির্বাচন হবে, না হলে রাজপথে নামবেন, ঘোষণা টোষণা বিভিন্ন দিচ্ছেন না, তা আপনাদের জন্য দেখেন কি আসছে সমন্বয়কদের বার্তা। নির্বাচনের স্বাদ মিটাই দিবে। নির্বাচন করেন না। দেখেন, আমি নির্বাচনের পক্ষে, একটা গণতান্ত্রিক সরকারের পক্ষে। তবে একটা সিস্টেমের পরে এই সিস্টেমটা হওয়া জরুরি। আমরা দল করতে করতে অন্ধ হয়ে গেছি, কিন্তু আবার আলোর দেখা পাইছি। এই ছেলেগুলো যা বলছে এটা আমাদের ভেতরের কথা, ভেতরের যারা দল করে ধান্দাবাজি করি না, দল করে আমরা ফাও খাই না। আমরা চাই রাষ্ট্র সুন্দর হোক, তারপর আমাদের সরকারগুলো বসুক। চলুন আমাদের এই ছেলেটার মুখে শুনি আসলে সে কি বলতে চায়। একটা জায়গায় কিছু প্রশ্ন এসেছে, নির্বাচন 16টা বছর কেটে গেছে, আপনারা কি করেছেন আমাদের প্রশ্ন জাগে তখন। তাই আপনাদেরকে বলবো, আপনারা আমাদেরকে কোনো সময় কখনো টাইম ফ্রেম বেঁধে দিবেন না। যদি আপনারা আমাদেরকে কোনোভাবে টাইম ফ্রেম বেঁধে দেন, আমরা ধরে বসে আপনারা আমাদেরকে আলটিমেটাম দিচ্ছেন। আর বাংলাদেশের ছাত্র জনতা সবসময় আপনাদের আলটিমেটাম গ্রহণের জন্য প্রস্তুত আছে। আমরা বলতে চাই, আমরা এমন একটা রাষ্ট্র। নিশ্চয়ই শুনেছেন, খুবই প্রান্তকর একটা বক্তব্য। আবার আমি জামাত ইসলামকে দেখছি খুবই সুন্দরভাবে, তারাও কিন্তু এই সরকার যতদিন সময় চায় তারা ততদিন সময় দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। তবে আওয়ামী লীগ, বিএনপি, আওয়ামী লীগ তো মানে এখন বলার জন্য বলে আর কি, নির্বাচনে আওয়ামী লীগ কোনোভাবেই জয় ভাই যে বলে যে পাশ করবে, আমি তো বারবারই বলি যে উনি মানসিকভাবে ট্রমাতে আছে, কখন কি বলে নিজেও জানেন না। এগুলো বলার জন্য বলে, কর্মীদেরকে চাঙ্গা করার জন্য। বাট এটা বাংলাদেশের সবাই জানে যে এই মুহূর্তে যে কোনো একটা নির্বাচন হলে বিএনপি পাশ করবে। ইভেন এই সরকারটা যাবার পরে 2-3 বছর লাগুক, 6 মাস লাগুক, 1 বছর লাগুক, এর পরেও কিন্তু বিএনপি পাশ করবে, সেটা আমরা চোখ বন্ধ করে বলতে পারি। কেননা ক্ষমতায় যতক্ষণ না বসে ততক্ষণ অজনপ্রিয় হয় না। যখন আপনি ক্ষমতায় বসবেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের যুগ, তখন আপনার যে কোনো একটা অপরাধ, অপকর্ম, এই যে এখন সমন্বয়কদের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নানা রকম ছোটোখাটো ঘটনা ঘটছে, বিচ্ছুতি ঘটছে, সেগুলো আমরা দেখতেছি। আমরা এদের প্রতি রাগ হচ্ছি না। তো বিএনপি যখন ক্ষমতায় বসবে, তাদের বিভিন্ন নেতাকর্মী গ্রামে প্রত্যন্ত অঞ্চলে থাকা, এই যে কালকেও যুবদলের 2জনকে গ্রেপ্তার করছে, একটা ভাইরাল ভিডিও ছিল, দাউদিয়া কোপাইতেছে দোকানের উপরে, সেনাবাহিনী এসে ধরছে, একদম যুবদলের কর্মী, আমি স্ক্রিনশট দিচ্ছি দেখেন। তো এগুলাতে হয় কি যে আমাদের জন্য কোনো সিলেবাস নাই। বিএনপি নির্বাচনে পাশ করবেন, যাবেন, টেনশন নিয়ে না। তবে ছাত্ররা যে ঘোষণা দিচ্ছে, এরপর যদি আপনারা মনে করেন যে রাজপথ দখল করবো, নির্বাচনের দাবিতে মিছিল করবো, এরপরে কিন্তু এই ছেলেগুলো আপনাদেরকে প্রটেস্ট করবে। আর আমরা চাই না। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে একই বার্তা দিচ্ছি, সুন্দর একটা বাংলাদেশ চাই, যেখানে আপনার ইনভেস্টমেন্ট, আমরা প্রবাস থেকে গিয়ে 10টা টাকা সেই দেশে ইনভেস্ট করবো, আপনার মেয়েটা স্কুলে যাবে, আপনার ছেলেটা বাহিরে যাবে, কিশোর গ্যাংয়ের পাল্লায় পড়বে না, আপনার মেয়েটাকে ইফটিজিং করবে না, আপনি একটা ব্যবসা করবেন, এলাকার মধ্যে বাকি খেয়ে যাবো গা, টাকা খুঁজতে থাপ্পড় দিব, দোকানে শাটা লাগাই দিব, বড় ভাইদের কাছে বিচার দিয়ে বিচার পাবেন না, আরে যা কিছু হয় নাই। এই যে একটা কালচার ট্রেন্ড হয়ে গেছে, ক্ষমতাবান লোকদের কাছাকাছি থাকলে আপনি অনেক কিছু, না থাকলে আপনি এলাকার মুখও দেখাইতে পারেন না, সামাজিকভাবে, পারিবারিকভাবে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো এগুলার চেঞ্জ প্রয়োজন। আর চেঞ্জের জন্য আমার প্রত্যেকটা ভিডিওতে আমি একটা কমন বার্তা দিচ্ছি, ডক্টর ইউনূস তার কোনো প্রাপ্তির আশা নেই।
তিনি একটাই প্রাপ্তি অর্জন করতে চান, যেন বাংলাদেশ আগামী দিনে কোন পর্যন্ত যাবে সেই ডেস্টিনিটা, সেই গোলটা ঠিক করতে চান। সো যারাই এরকম আলটিমেটাম দিচ্ছেন, এটা তো সত্য 16 বছর বিএনপিকে ভঙ্গুর করা হয়েছে, মানে সাহস হারাই ফেলছে। কর্মী আছে না, এই যে লক্ষ লক্ষ কর্মী এখন কোথা থেকে ভাইসা উঠছেন আপনারা, আছে কিন্তু কর্মী, কিন্তু কোনটা হয়েছে, সাহস হারাই ফেলছিল। এটারই ছাত্ররা বলছে 16 বছর আপনারা পারছেন সরকার ফালাইতে, এতগুলো নির্বাচন আমরা পারছি। সো আমরা মিনস হচ্ছে ছাত্র জনতা সবাই, তো ছাত্রদের ডাকে আমজনতা কানেক্ট হয়েছে, এটাও তো বাস্তব। বিএনপির ডাকে সবসময় মানুষ আসে না দলীয় কর্মীর ছাড়া, কিন্তু আমরা এবার দেখছি ভিন্ন রূপ। তো সেক্ষেত্রে আমিও সবাই বলি একটু ধৈর্য সহ্য নেন, নির্বাচনের জন্য অপেক্ষা করেন, পরিবর্তনটা আসুক। আপনারাও নিশ্চয়ই চান একটা সুন্দর বাংলাদেশ। তবে যারা দল করা লুটপাট, ধান্দাবাজি, টেন্ডারবাজি, জিবি খাবে, এই খাবে, সেই খাবে, এরে মারবে, এরে গুণ করবে, এরকম ধান্দার চিন্তায় আছে, এদের কিন্তু হজম হচ্ছে না যে কখন ক্ষমতাটা আসবে। আরে চোখের সামনে ঘোরাফেরা করে, খাবলা দিয়ে ধরতে পারতেছি না। তো খাবলা দিয়ে ধরে উল্টাপাল্টা করলে কি হয়? আওয়ামী লীগের দিকে শিক্ষা নেন, জনগণের ভাষা বোঝেন। আমার কমেন্টও দেখে নেবেন, এই যে দেখেন আপনার ভাষা দেখছেন, হ্যাঁ, তা আপনার বিরুদ্ধে তো আমি 10টা মামলা করতে পারবো চাইলে। তো আপনার আমার অডিয়েন্স, আমি এগুলোতে খুব বেশি কেয়ার করি না, বাট তারপরেও এই যে মাইরাম ধৈরাম কাটতাম ফারালামো ছিলাম, এই সেন্সের থেকে বের হয়ে আসেন ভাইয়া, যুগ বদলানো দরকার আছে। ভালো থাকুন। গত বছর নির্বাচনের আগে এই আলোচনা আমাদের মধ্যে খুব সিরিয়াসলি ছিল, সেটা হচ্ছে আমেরিকা যতই চেষ্টা করুক বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে, ভারত সেটার পথে বাদ সাধছে। ভারতের বহু আচরণকে দিয়ে আমরা এভাবে ইন্টারপ্রিট করেছি। আমি অনেকগুলো ভিডিও করেছি এটা নিয়ে, যে ভারতই আসলে আমাদের দেশের ভবিষ্যতের এবং গণতন্ত্রের প্রধানতম শত্রু। ফলে তখন যখন আমেরিকা তার কিছু পদক্ষেপ নিয়ে আমাদের সামনে আসে, র্যাবের উপরে স্যাংশন, এরপর ভিসা পলিসি, আরও কোনো চাপ আসতে যাচ্ছে, ক্রমাগত কথা বলছেন শেখ হাসিনার সাথে, ডোনাল্ড লু উজরা যারা বসছেন, আমেরিকা যাওয়ার পর বসছেন, চাপ দিচ্ছেন, তখন আমরা ধারণা করছিলাম যে এই চাপে সরকার অনেকটুকু কাহিল হবে এবং তখন জনগণ সেই একটা মুভমেন্ট করবে যেটার মাধ্যমে এই সরকারকে বাধ্য করতে পারবে একটা নির্বাচন জেনুইনলি দিতে, যেমন নির্বাচন আমরা চাই। কিন্তু একটা পর্যায়ে হঠাৎ করে আমেরিকা তার সুর নরম করে ফেলে এবং আমরা রাইটলি আইডেন্টিফাই করি, এবং সেই পয়েন্টটা আমরা বলতে পারি 2+2 যে ডায়ালগ হয়েছিল আমেরিকার সাথে ভারতের, তারপর থেকে সম্প্রতি ওয়াশিংটন পোস্টের একটা রিপোর্ট এসছে, এবং এই রিপোর্টটা আমরা অনেকে হয়তো পড়েছি, এটাকে ট্রান্সলেট করেছে মানবজমিন, এবং আমাদের এটা একটু জেনে রাখা দরকার আছে ভবিষ্যতের জন্য। এবং আমরা বিশ্বাস করি নিকট অতীতে, দূর অতীতে ভারত আমাদের রাষ্ট্রের জনগণের পক্ষে কোনোদিন ছিল না, আমাদের গণতন্ত্রের পক্ষে ছিল না, ভবিষ্যতেও সে থাকবে এটা মনে করার কোনো কারণ নেই। কারণ আমাদের এই যে গণ অভ্যুত্থান হলো, সেটার পরও দ্য ওয়ে ইন্ডিয়া ইজ রিঅ্যাক্টিং, সেটা আমাদেরকে সেই সিগন্যাল দেয়, আমাদের সতর্ক থাকতে হবে। ওয়াশিংটন পোস্টের রিপোর্টার শুরুটা এরকম: ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত করার 1 বছর আগে ভারতীয় কর্মকর্তারা প্রতিবেশী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে চাপ দেওয়া বন্ধ করার জন্য মার্কিন সমকক্ষদের কাছে তদবির করেছিল। মার্কিন ও ভারতীয় কর্মকর্তাদের একটি সূত্র এ খবর জানিয়েছে। এখানে আমি একটা জায়গা আরেকটু পড়ি। ভারত সরকার একজন উপদেষ্টার নাম প্রকাশ না করার শর্তে ওয়াশিংটন পোস্টকে বলেছেন, আপনি গণতন্ত্রের কথা মাথায় রেখে চিন্তা ভাবনা করছেন, কিন্তু আমাদের জন্য সমস্যাগুলো অনেক বেশি গুরুতর এবং অস্তিত্বের। মার্কিন কর্মকর্তাদের সাথে অনেক কথোপকথন হয়েছিল, যেখানে আমরা বলেছিলাম এটি আমাদের জন্য একটি মূল উদ্বেগের বিষয়। আপনি আমাদের ততক্ষণ পর্যন্ত কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করতে পারেন না যতক্ষণ না আমরা কৌশলগত বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাই। শেষ পর্যন্ত বাইডেন প্রশাসন তার সমালোচনামূলক সুরকে অনেকটাই নরম করে এবং হাসিনা সরকারের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞার হুমকি স্থগিত করে। কিন্তু বিষয়টি বাংলাদেশের অনেকে হতাশ করেছে, যদিও মার্কিন কর্মকর্তা বলেছেন যে এটি একটি গঠনমূলক সিদ্ধান্ত যার সাথে ভারতীয় চাপের খুব একটা সম্পর্ক নেই। খেয়াল করুন, ভারত আমেরিকার কৌশলগত যে মিত্র বা সম্পর্ক, সেটাকেই তারা ঠ্যাক দিচ্ছে যে তাদের মতো করে যদি ভাবা না হয় এই জিনিসটা ঠিকমতো কাজ করবে না, এবং বলছে যে তাদের অস্তিত্বের প্রশ্ন এবং অনেক বেশি গুরুতর। আসলে অস্তিত্বের প্রশ্নটা কথাগুলো একেবারে বাজে ব্যাপার। আমি সবসময় একটা কথা বলেছি, আমি এখনো বলি, সেটা হলো ভারতের তার নর্থ ইস্টে যে রাজ্যগুলো আছে, যেগুলোকে আমরা সহজ ভাষায় 7 সিস্টার্স বলি, তাতে তার যদি কোনো ধরনের নিরাপত্তা উদ্বেগ থাকে, সেই নিরাপত্তা উদ্বেগ নিয়ে বাংলাদেশের যে কোনো গণতান্ত্রিক সরকারের সাথে সে আলোচনা করতে পারে, করতেই পারে, করা উচিত। একই সাথে ভারতেরও বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের যে রকম সমস্যা আছে সেটার প্রতিও কনসার্ন হতে হবে। আমাদেরও কনসার্ন আছে, আমরা ছোট দেশ, কনসার্ন আছে। আমাদের মনে থাকার কথা, কুকি চীন যখন আমাদের এখানে কাজ করছে, নানান রকম ইনসার্জেন্সি করছে, তাদের চিফ মিস্টার নাথান বম ভারতের মণিপুরে আছে, এরকম নিউজ আমরা দেখেছি। ফলে আমাদের এই ধারণা রাখতে হবে। এমনকি আমাদের এর আগেও যখন এখানে সিরিয়াস ইনসার্জেন্সি ছিল, শান্তি বাহিনী নামে, ভারতের পেট্রোনাইজেশন ছিল, ভারতে তারা ছিলেন। এমনকি আমাদের পার্বত্য শান্তি চুক্তির আলোচনায় ভারত একটা পক্ষও ছিল। সো এগুলো তো গোপন বিষয় না। সো দুই রাষ্ট্রের নিরাপত্তা জনিত আলোচনা করবে, তাতে কোনো সমস্যার কিছু নেই, এবং সেটা গণতান্ত্রিক সরকারের সাথে করতে হবে। ভারত আসলে নিরাপত্তা ইস্যুটি শোনা, ভারত আসলে বাংলাদেশে একটা স্লেভ সরকার চেয়েছিল, যে তার সব রকম দাবি বিনা বাক্য ব্যয়, যেটা তার অধিকার। আমি মনে করি যে 7 সিস্টার্সের ব্যাপারে তার যৌক্তিক কনসার্ন আছে, বাকি সবকিছু বাংলাদেশ তাকে দিতে প্রস্তুত হতে হবে, এমন কোনো কথা নেই। ভারতকে অসংখ্য করিডোর দিতে হবে, তার চিকেন নেক বাইপাস করার করিডোর দিতে হবে, নো, আমাদের এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমাদের মোংলা পোর্ট তাকে দিয়ে দিতে হবে, আমরা সোনাদিয়ায় পোর্ট করতে পারবো না, তার পরামর্শ মতো মাতার বাড়ি করতে হবে, আমরা তিস্তা প্রজেক্ট চায়নাকে দিতে পারবো না। এগুলোর ব্যাপারে তো ভারতের কিছু বলার নেই, কিন্তু শুনতে হয়েছে। শুধু তাই না, আমাদের দরকার থাকুক না থাকুক 25 বছরের জন্য আদানির সাথে বিদ্যুতের চুক্তি করতে হবে, ও যা চায় তাই নিতে হবে, ওর পচা সামরিক অস্ত্র কেনার জন্য ও আমাদেরকে চাপ দেবে, সেটা দিয়ে লোন দেবে, এসব করবে, আমরা সব মেনে নিব। উল্টো আমাদের পানি দেবে না, সীমান্তে হত্যা করবে, নানা রকম
ট্রেড এবং নন ট্রেড ট্যারিফ অ্যান্ড নন ট্যারিফ ব্যারিয়ার দিয়ে আমাদের ট্রেড ডেফিসিট কমাতে দেবে না, বরং ক্রমাগত সেটা বাড়বে। এত রকম সমস্যা করে ভারত মনে করতে পারছে যে সে আমাদের সাথে আসলে ভালো রিলেশন হবে না। সে আসলে একটা স্লেভ সরকারই চেয়েছিল, যে স্লেভ সরকারটা কোনো ব্যাপার তার একমাত্র আর্গুমেন্ট বা বার্গেন হবে আমাকে ক্ষমতায় রাখো, আর কোনো কিছু তার দরকার নেই, সেটাই ভারত চেয়েছিল এবং সেটাই আমরা আসলে দেখলাম। এখানে বাংলাদেশের পরবর্তীতে মুভমেন্ট নিয়ে কথাবার্তা আছে, সেটা হচ্ছে আমেরিকার একজন কর্তাও জানিয়েছেন বাংলাদেশের সর্বদা একটি ভারসাম্যমূলক অবস্থান বজায় রাখতে হয়, কারণ এমন অনেক জায়গা রয়েছে যেখানে পরিস্থিতি জটিল, সেখানে হয়তো আমাদের অংশীদারদের সাথে এমনভাবে কাজ করতে হয় যে আমেরিকান জনগণের প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমেরিকার বাইডেন প্রশাসন ক্ষমতায় এসেছিল তার ডেমোক্রেসিকে এক্সপোর্ট করা, কেউ ফান করা। আমি ফানের শব্দটাই বললাম, এটা যৌক্তিক কি অযৌক্তিক সেটা নিয়ে অনেকের সমালোচনা আছে, আলোচনা আছে, আমি সেটাও ঢুকছি না। কিন্তু বাইডেন ডক্ট্রিনের যে পররাষ্ট্র নীতির মূল একটা এজেন্ডা ছিল সেটা বাংলাদেশে আমেরিকা সরে গেছে। এটা এক অর্থে বাইডেনের নির্বাচনের প্রতিশ্রুতির বরখেলাপ। কিন্তু যে বলেন ভারসাম্যপূর্ণ সম্পর্ক, ভারত তার কৌশলগত অংশীদার, তার কোয়াডের সে সদস্য, সে ইন দ্য প্যাসিফিক স্ট্র্যাটেজির গুরুত্বপূর্ণ অংশীদার, এবং চায়না কন্টেইনমেন্ট, চায়নাকে আটকে ফেলা এই জোনে তার জন্য ভারত নিশ্চিতভাবে খুবই গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পার্টনার। অ্যাট দ্য সেম টাইম সব রকম বাণিজ্যিক সম্পর্কের ব্যাপার তো আছেই। 1.5 বিলিয়ন মানুষ, যাদের একটা বিরাট অংশ উত্তি মধ্যবিত্ত, বিরাট বাজার, এবং ভারতের মিলিটারি হার্ডওয়্যার সে এখন ডাইভার্সিফাই করতে চাইছে, রাশিয়ার উপর ডিপেন্ডেন্স কমাতে চাইছে, ফলে সেখানে আমেরিকার বিরাট কৌশলগত স্বার্থ আছে। হোয়াইট হাউসের কিছু কর্মকর্তা ভারতের বিরোধিতা করার নেতিবাচক দিকটি বিবেচনা করেছিলেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেক্রেটারি অফ স্টেট অ্যান্থনি ব্লিংকেনের সাথে দেখা করার সময় হাসিনার উপর চাপ কমিয়ে আনার বিষয়ে আবেদন করেছিলেন। এমনকি প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন গত নভেম্বরে নয়াদিল্লিতে আসার সময় বিষয়টি নিয়ে দেন দরবার করা হয়। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও ওয়াশিংটন সফরের সময় ভারতীয় দৃষ্টিভঙ্গি উপস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আমরা খেয়াল করছি তাহলে যেটা 2+2 যখন দুই দেশের 2 জন মন্ত্রী করে ভারতে হয়েছিল, দুই দেশেরই পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রীরা সহ এই 4 জন মিলে ডায়লগ হয়, সেখানে তারা এই কাজ করেছিল। আমাদের বুঝতে হবে এখানে একটা অংশ এরকম, বাংলাদেশের নাটকীয় উন্নয়নের সাথে সাথে শেখ হাসিনা কর্তৃত্ববাদী শাসকে রূপান্তরিত হয়েছেন, তার উপরে বাজি রেখে চলেছে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে দ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, যেখানে বাইডেন প্রশাসন চীনকে মোকাবেলায় একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ভারতকে দেখে, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে ভারতকে দক্ষিণ এশিয়ার ছোট প্রতিবেশী দেশগুলোতে হস্তক্ষেপকারী আক্রমণাত্মক জাতীয়তাবাদী শক্তি হিসেবে ক্রমবর্ধমানভাবে দেখছে। এরপর এখানে খুব ইন্টারেস্টিংলি বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কটের কথা আছে। মালদ্বীপে মৈজু ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছেন। শ্রীলঙ্কায় ভারত বিরোধী মনোভাব ছড়িয়ে পড়ে যখন মোদী দাবি করেছিলেন যে তারা বিরোধীরা ভারতের ন্যায্য অংশ শ্রীলঙ্কাকে সস্তায় দিয়ে দিয়েছে। তার মানে এইরকম আমেরিকা থেকে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে দেখছে, কিন্তু সাউথ এশিয়াতে দেশগুলোর উপর চরম একটা কর্তৃত্ববাদী শাসকের মতো আবির্ভূত হয়েছে নরেন্দ্র মোদী। সে তার একচ্ছত্র আধিপত্য এখানে বিস্তার করতেছে এবং এই উল্লেখ আছে একটার পর একটা দেশ ভারতের উপরে ক্ষুব্ধ হয়ে উঠছে। এটাও তার জন্য কনসার্নের ব্যাপার ছিল, কিন্তু তারা ঠিক সেই অর্থে পেরে ওঠে নাই। অনেক লম্বা রিপোর্ট, আমি রিপোর্টটা মন্তব্য দিয়ে দেবো আপনাদের, আমি একটু পড়তে বলবো, কিন্তু শেষ অংশে একটা খুবই ইন্টারেস্টিং জায়গা আছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এটাই এখানকার সবচেয়ে ফাইনাল টেক, যেটা ভারতের সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা দেয়। একজন প্রাক্তন সিনিয়র ভারতীয় রাষ্ট্রীয় নিরাপত্তা কর্মকর্তা বলেছেন যে তাত্ত্বিকভাবে হাসিনাকে সমর্থন করা অর্থপূর্ণ, কিন্তু নয়াদিল্লি বাস্তব পরিস্থিতি বুঝতে পারেনি। ঢাকা থেকে আসা প্রত্যেকে একই প্রতিক্রিয়া জানাতো যে বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী অনুভূতি একটি নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। তবু আমরা মনে করতাম দেশের প্রশাসনিক এবং সামরিক বৃত্তের উপরে তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ, শেখ হাসিনা সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আমরা ভেবেছিলাম সরকারকে অস্থিতিশীল করার বারবার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, তাই তিনি আবারও দেশ পরিচালনা করবেন। আসল কথা হলো পুরো বাসায় আগুন লাগানোর জন্য শুধু একটা স্ফুলিঙ্গের প্রয়োজন ছিল। খেয়াল করি আমরা ভারতের যারাই বাংলাদেশ থেকে ফিরে যাচ্ছিলেন তারাই বলছিলেন যেখানে ভারত বিরোধী অবস্থান অকল্পনীয় উচ্চ পর্যায়ে রয়েছে, কিন্তু তারা আবার মনে করতেন যে শেখ হাসিনা তার সরকার এবং সেনাবাহিনীর উপর এতটাই কবজা বা নিয়ন্ত্রণ রাখতে পেরেছেন যে তাকে ক্ষমতা থেকে সরানো যাবে না। কিন্তু এটাই তাদের ভুলের জায়গা। দীর্ঘদিন থেকে আমরা এই কথা বলে গেছি এবং এখন শেষ পর্যন্ত মাসুল যেটা হলো, ভারতের প্রতি তীব্র ঘৃণা এবং বিদ্বেষ নিয়ে এই দেশের মানুষজন আছে। এই দেশের মানুষজন যে কোনো অ্যান্টি ইন্ডিয়ান কথা, যেটা আমি মনে করি উচিত না, সেই রকম কথা বলছে, সেই পরিস্থিতিতে আসছে। ভারতের মতো একটা সুপার পাওয়ার, রিজিওনাল সুপার পাওয়ারের সাথে আমাদের সহাবস্থান, মর্যাদাপূর্ণ সহাবস্থান জরুরি, কিন্তু এই আলাপটাও বাংলাদেশের মাটিতে করা এখন খুবই টাফ ব্যাপার। আমি এই কথাগুলো যখন বলি অনেকেই আমাকে আমার এখানে মন্তব্যে এসে সমালোচনা করেন। আমি বুঝি কতটা ঘৃণা এবং বিদ্বেষ তৈরি হলে, যেটা যৌক্তিক কারণেই তৈরি হয়েছে, মানুষ এভাবে কথা বলছে, ক্রমাগত বলেছে। আমরা বলে গেছি যে ভারত তার পররাষ্ট্রনীতির অত্যন্ত বিপর্যয়কর একটা ভুল করে যাচ্ছে, রিপিটেডলি বলেছে। গত নির্বাচনে অনেক ভিডিও আছে। সমস্যাটা সেই জায়গায় না, সমস্যাটা অন্য জায়গায়। আমাদের এই অভ্যুত্থান হওয়ার পর, শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর ভারত যা করেছে, আমাকে বেশ কয়েকটা মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া থেকেও জিজ্ঞেস করা ছিল ভারতের সাথে আমাদের সম্পর্ক বা ভারত বাংলাদেশের সাথে যা করছিল সেটার ব্যাপারে আমি কোনো উন্নতির আশা দেখছি কিনা। আমি খুব ক্যাটেগরিক্যালি বলেছি আমি দেখি না। এবং তাই দেখলাম ভারত যেভাবে আমাদের এই অভ্যুত্থানকে চিত্রায়িত করার চেষ্টা করছে, যেভাবে আওয়ামী লীগের পাশে দাঁড়াচ্ছে, শেখ হাসিনার মতো একটা বিভৎস নোংরা বর্বর শাসকের পক্ষে দাঁড়াচ্ছে, সেটা খুব ভয়ঙ্কর। যেভাবে এখনো তাদের হিন্দুর উপরে অত্যাচার বলে, সাম্প্রদায়িক হামলা বলে ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে তার মিডিয়া এবং ভারতের সরকার, খুবই আপত্তিকর। তারা শিখবে বলে মনে হচ্ছে না, কোনোভাবেই মনে হচ্ছে না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে চাই ভারত মাটিতে নেমে আসুক, তাদের রিয়ালাইজেশন তৈরি হোক, সেই রিয়ালাইজেশন থেকে তারা বুঝুক অনেক ক্ষতি করে ফেলেছে। এখন দায় কিন্তু ভারতের, একমাত্র দায় ভারত, আমাদের কোনো দায় নেই, এই দেশের জনগণের কোনো দায় নেই। সুতরাং ভারতকেই আসলে
এগিয়ে এসে পদক্ষেপ নিতে হবে। নিবে কিনা ডিফারেন্ট আলোচনা, তাকেই নিতে হবে। বাংলাদেশের সাথে একটা মর্যাদাপূর্ণ ভারসাম্যমূলক সম্পর্ক, রাষ্ট্রের সাথে, জনগণের সাথে, কোনো ব্যক্তিকে অবৈধভাবে ক্ষমতায় রেখে যাতা লুটে নেব তার জন্য না। বহু নিয়েছেন, এবার আমরা তথ্য ভাষা না ক্ষমা দেন, একটু ক্ষমা দিয়ে আমাদের সাথে নেগোসিয়েশনে আসেন। আমরা আপনাদের প্রতিবেশী, আমরা চাই আপনার সাথে একটা মর্যাদাপূর্ণ সম্পর্ক থাকুক। প্রতিবেশী আমরা পাল্টাতে পারবো না, আপনারাও পারবেন না। সো আমাদের সাথেও শত্রুতা করে খুব বেশি ভালো কিছু হবে না। কত এই সেই হাসিনা, সেনাবাহিনী, আমরা, পুলিশ, ভেতরে নাকি লোকজন ঢুকিয়ে বসেছিলেন, হয়তো আছেও, পারা গেল ঠেকাতে। ভারতের শেখা উচিত, শিখবে কিনা জানি না, কিন্তু শেখা উচিত। এতে দুই দেশের জনগণের জন্যই কল্যাণ, এবং ভারতেরও জনগণের উচিত হবে ভারতের এই বিরাট সাইজ দেখে আমি সবাইকে ঘাড় ধরে সবকিছু করাবো, এই মানসিকতা থেকে বের হওয়া, এবং জনগণের উচিত তাদের সরকারের উপরে এরকম আধিপত্যবাদী আচরণ থেকে সরে আসার জন্য চাপ তৈরি। আমরা যারা সেই 2009 থেকে একেবারে 2024 সনের আগস্ট মাসের 5 তারিখ দুপুর 2টো পর্যন্ত এই বাংলাদেশে আওয়ামী লীগের ক্ষমতা দেখেছি এবং শেখ হাসিনার প্রতাপ দেখেছি, তাদের কাছে মনে হয়েছে যে এই ক্ষমতা বোধহয় আর কোনোদিন শেষ হবে না। শেখ হাসিনা যতদিন জীবিত আছেন ততদিন তার ক্ষমতা অন্য কেউ নেবে তো দূরের কথা, তার ক্ষমতার বিরুদ্ধে একটা টু শব্দ করার যে শক্তি এবং সামর্থ্য, এটি বাংলাদেশে কারোর নেই। এগুলো একটি প্রেক্ষাপট। দ্বিতীয় প্রেক্ষাপট হলো শেখ হাসিনার জুলুম এবং অত্যাচার। এর দ্বারা ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে লাঞ্ছিত, অপমানিত হচ্ছিলেন, এবং অপমানিত হতে হতে তিনি যখন একেবারে মৃত্যু মুখে পতিত হওয়ার পর্যায়ে পড়েছিলেন, দেশের সমস্ত বিচারালয় তার জন্য বন্ধ হয়ে গিয়েছিল। রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান তার পক্ষে একটা শব্দ করার মতো অবস্থায় ছিল না। একটার পর একটা মামলার রায় তার বিরুদ্ধে যাচ্ছিল, এবং অবিশ্বাস্যভাবে তার যে মামলা শুনানিগুলো যেভাবে দ্রুততার সাথে হচ্ছিল, অবস্থা দৃষ্টে মনে হচ্ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কোনো সময় জেলে চলে যাবেন এবং তাকে ফাঁসিতে টানানো হবে। আমরা যারা এই দুটো পরস্পর বিরোধী দৃশ্য দেখছিলাম, তাদের মধ্যে অনেকগুলো প্রশ্ন আসছিল। প্রথমত, শেখ হাসিনা কেন ডক্টর ইউনূসের মতো একজন মানুষকে, যার কিনা দুনিয়া জোড়া সুনাম এবং সুখ্যাতি রয়েছে, তাকে এভাবে অপদস্থ করছেন এবং তার পিছনে এভাবে সর্বশক্তি নিয়োগ করছেন? আওয়ামী লীগের যারা একেবারে কট্টর, তারা হয়তো শেখ হাসিনার মনোরঞ্জনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে গালাগালি করতেন, কিন্তু কেন শেখ হাসিনা ইউনূসের বিরুদ্ধে এতটা কঠোর, এটা তারা কেউ বুঝতে পারেনি, যেভাবে আমরাও বুঝতে পারিনি। অনুরূপভাবে যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ অবলম্বন করেছেন এবং তাকে মনে করেছেন যে তিনি পশ্চিমা শক্তির একটা রূপকল্প বাংলাদেশে, আমেরিকা, ইউরোপ এবং তাবৎ দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের যত রথী মহারথী রয়েছেন সবাই ইউনূস বন্দনায় মত্ত, এবং ডক্টর ইউনূসের জন্য বা তাকে বাঁচানোর জন্য আমেরিকা দরকার হলে পুরো পেন্টাগনকে বাংলাদেশে নিয়ে আসতে পারে, অথবা আমেরিকার যে ওয়ার মেশিনারিজগুলো রয়েছে, তাদের সপ্তম নৌবহর, তাদের যত যে ত্রিমাত্রিক যুদ্ধ জাহাজগুলো রয়েছে, সেগুলো তারা বঙ্গোপসাগরে পাঠাবে। মার্কিন মেরিন সেনারা বঙ্গোপসাগর থেকে এসে ঢাকায় এসে ডক্টর ইউনূসকে উদ্ধার করবে এবং ডক্টর ইউনূসের পক্ষে শেখ হাসিনার পতন ঘটিয়ে দেবে। এইরকম উচ্চাশা যারা করছিলেন, তারা ক্রমশ হতাশ হতে 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 মনে হচ্ছিল যে এরপরে আর অপমান থাকে না। শেখ হাসিনার দ্বারা আজ বাইডেন অপমানিত হয়, তো কাল ব্লিংকেন অপমানিত হন। পরবর্তীতে দেখা যাচ্ছে যিনি রাষ্ট্রদূত রয়েছেন পিটার ডি হাস, তিনি নাজেহাল হতে হতে একেবারে বাংলাদেশ থেকে চাকরি হারিয়েই তিনি চলে গেলেন। এর কারণ হলো সবাই ধারণা করেছিল যে তাকে যে মিশন দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছিল ইউনূসকে রক্ষা করা, এটি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করা এবং শেখ হাসিনার পতন নিশ্চিত করা, এই জিনিসগুলো 2024 সনের জানুয়ারি মাসে যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনে একেবারে আমেরিকা নাস্তা নাবুদ হয়ে এখান থেকে একেবারে বাক্স প্যাটরা বা তল্পি তল্পা সহ পালিয়ে যাওয়ার মতো যখন অবস্থা হলো, তখন একেবারে আবাবিল পাখির মতো যেভাবে কোটা বিরোধী আন্দোলনটা শুরু হলো, সেই আন্দোলনে ছাত্ররা এবং জনতারা যেভাবে ঝাঁপিয়ে পড়লেন, এটা আমার কাছে মনে হয়েছে ঐতিহাসিক সেই আবাবিল পাখির ঘটনার মতো, যে পাখির হাতে অত্যন্ত প্রভাবশালী রাজা আব্রাহা তার পতন ঘটেছিল। এবং বাংলাদেশের এই যে আবাবিল পাখি, এই আবাবিল পাখিদের কারণে শেখ হাসিনা গদিচ্যুত হলেন, আর তার জায়গাতে এসে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বসলেন একেবারে স্বপ্নের মতো। ডক্টর ইউনূস এই পরিবেশ এবং পরিস্থিতি কতটা তিনি মানিয়ে নিতে পেরেছেন আমি বলতে পারবো না, তবে আওয়ামী লীগের যারা গত 15 বছর যাবৎ এই সুখ স্বপ্ন ভোগ করে আসছেন, যাদের মধ্যে প্রধানতম শেখ হাসিনা, তিনি হয়তো মনে করছেন যে আমি দুঃস্বপ্ন দেখছি, এই বুঝি ভোর হলো, এই দুঃস্বপ্ন কেটে যাবে, এই বুঝি সকাল হলো, এবং তিনি সকালে ঘুম থেকে উঠে গণভবনের আবার সেই সানাই, আবার সেই নহবত, আবার সেই রাজকীয় খাবার তিনি খাবেন, সানাই নহবত শুনবেন, তার উজির নাজির পাত্র মিত্ররা আবার তার সামনে আসবে, আবার নতুন একটা জীবন শুরু হবে।
তিনি দিল্লিতে বসে এই স্বপ্ন দেখছেন, অর্থাৎ এই যে এখন যা কিছু হচ্ছে আমরা ঘুমের ঘোরে যে সকল দুঃস্বপ্ন দেখি, তিনি হয়তো সেটিকে সেই দুঃস্বপ্ন মনে করছেন। তো এই যে সার্বিক যে পরিস্থিতি এবং প্রেক্ষাপট, এটি শুরু হয়েছে 2009 সন থেকে, ইউনূস ভার্সেস শেখ হাসিনা। আমরা যে যাই মনে করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে কতগুলো প্রকৃতির আইন তিনি কার্যকর করেন ব্যক্তির জীবনে, সমাজের জীবনে, রাষ্ট্রের জীবনে। মুসি থেকে শুরু করে ধোপা নাপিত এবং সেখান থেকে একেবারে রাজাধিরাজ, মহারাজ বা সম্রাটদের জীবনে এই প্রকৃতির আইনগুলো ঘটতে থাকে। প্রতিটি মানুষ তার জীবনের যে সফলতার যে ক্ষেত্রগুলো, অধিক ক্ষেত্রগুলো সে দেখতে পারে, বুঝতে পারে। আর তার যে পতনের অধিক ক্ষেত্রগুলো, যেখানে তার পতন হবে, এই জিনিসগুলো সে দেখতে পারে, বুঝতে পারে এবং তার শরীর মন ঠিক সেই জায়গাগুলো সম্পর্কে সবসময়ই সচেতন থাকে। আমরা যে ইতিহাসে পড়ি, তোমারে বুদ্ধি বেজে গোকুলে বাড়ি শেষে, অর্থাৎ জ্যোতির্বিজ্ঞানে অঙ্ক করে জ্যোতিষীরা মানে হাজার হাজার বছর ধরে তারা ভবিষ্যৎবাণী করে দিত যে কার হাতে কিভাবে কার পতন হবে। যে তোমারে বুদ্ধি বেজে গোকুলে বাড়ি শেষে, এই যে উপকথাটি, এটি হলো হিন্দুদের যে দেবতা বা দেবতা অন্যতম প্রধান দেবতা শ্রীকৃষ্ণ। তো শ্রীকৃষ্ণর হাতে তার মামা কংস, অত্যাচারী রাজা কংস, তার পতন হবে। এই ভবিষ্যৎবাণীটি কংসের যে রাজদরবারের যে জ্যোতিষী সে কিন্তু আগেই বলে দিয়েছিল। তো সেই নিয়তি থেকে বাঁচার জন্য কংস অনেক চেষ্টা করেছে, কিন্তু নিয়তি থেকে সে বাঁচতে পারেনি এবং তাকে শ্রীকৃষ্ণের হাতেই মরতে হয়েছে। আপনারা যদি ইতিহাসের অন্যান্য বইগুলো পড়েন, সেখানেও দেখবেন যে এই নিয়তি নির্ভর অনেকগুলো কাহিনী আছে, বাস্তবতা আছে। আলেকজান্ডারের জন্ম পড়ে দেখেন, আলেকজান্ডারের মা অনেক আগে স্বপ্ন দেখেছিলেন তার গর্ভে এরকম একটি সন্তান আসছে যে কিনা পৃথিবী জয় করবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জননী মা আমিনা, তিনিও স্বপ্নে দেখেছিলেন। এমনকি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়টিতে ভূমিষ্ঠ হলেন, সেই সময়টিতে তার অন্তরচক্ষু খুলে দেওয়া হয়েছিল এবং তিনি যা দেখতে পেয়েছিলেন ওটি ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে সুন্দর করে লেখা আছে। একইভাবে ইতিহাসের জনক হিরোডোটাস তিনি অনেকগুলো কাহিনী বর্ণনা করেছেন, বিশেষ করে সর্বকালের সেরা, রাজাদের রাজা, সম্রাটদের সম্রাট সাইরাস দ্য গ্রেট, তিনি যেভাবে জন্মলাভ করেছেন এবং তার হাতে তার নানার মৃত্যু, এবং সেই বিষয়টি তার নানা যেভাবে স্বপ্নে দেখেছিল এবং জ্যোতিষীদের কাছ থেকে জেনেছিল, চমৎকারভাবে সেই কাহিনী তিনি বর্ণনা করেছেন। একইভাবে হযরত মুসা আলাইহিস সালামের জন্ম, ফেরাউনের পতন, এটাও কিন্তু ভবিষ্যৎবাণী যারা করতেন তারা কিন্তু ফেরাউনকে জানিয়েছিল। তার জন্য যে রাতে হযরত মুসা আলাইহিস সালামের জন্ম হবে, সে রাতে বনী ইসরাইল সম্প্রদায়ের সবাইকে খুন করা হয়েছিল, নবজাতক শিশুদেরকে, কিন্তু নিয়তি থেকে ফেরাউন বাঁচতে পারেননি। এখন বাস্তবতায় চলে আসি। শেখ হাসিনাকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতায় বসিয়েছেন এবং তার দ্বারা অনেকগুলো কর্ম আল্লাহ রাব্বুল আলামিন করিয়ে নিয়েছেন এই সমাজে, এগুলো কার জন্য মঙ্গল কার জন্য অমঙ্গল বড় কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার কর্মের মাধ্যমে, শেখ হাসিনার কর্মের মাধ্যমে অনেকগুলো উদাহরণ আগামী দিনের যে পৃথিবী, সেই পৃথিবীর জন্য একেবারে তামার পাতে তিনি লিখে দিয়েছেন, যেন মানুষ বুঝতে পারে অহংকার করলে কি হয় এবং ভালো কাজ করলে কি হয়, অত্যাচার করলে কি হয় এবং জুলুম করলে কি হয়, অবিচার করলে কি হয়। এবং যে ইতিহাস শেখ হাসিনাকে দ্বারা সৃষ্টি করা হলো 2009 থেকে এ পর্যন্ত, এরকম জলজান্ত ইতিহাস গত 100 বছরে অন্য কোনো দেশে ঘটেছে কিনা আমি বলতে পারবো না। কিন্তু বাংলার জমিনে যা ঘটলো, আফসোস আমরা এখনো তার থেকে শিক্ষা নিতে পারিনি। যা বলছিলাম সেটি হলো শেখ হাসিনার পতন হবে। যেদিন তার পতন হবে, তার যে নমুনা, তিনি যেদিন তার উত্থান হয়েছিল 2009 সনে, উনি কিন্তু সেই দিনই বুঝতে পেরেছিলেন এবং বুঝতে পারার কারণে তিনি কিন্তু ডক্টর ইউনূস সাহেবকে আক্রমণ করেছেন। ডক্টর ইউনূসের মধ্যে তার পতনের প্রতিচ্ছবি তিনি দেখতে পেয়েছিলেন। ডক্টর ইউনূসের মুখের দিকে আমরা তাকাতাম, তার স্মিত হাসি দেখে মুগ্ধ হতাম, কিন্তু শেখ হাসিনা ডক্টর ইউনূসের মুখের দিকে তাকালেই আজরাইলের প্রতিচ্ছবি দেখতে পেত, নিজের মৃত্যুদূতকে দেখতে পেত, নিজের পতনের যে গহ্বর, ব্ল্যাক হোল, সেটা ডক্টর ইউনূসের মধ্যে তিনি দেখতে পেতেন। এর ফলে ডক্টর ইউনূসের নাম শুনলে তিনি কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলতেন। আমি নিজে ডক্টর ইউনূসকে নিয়ে তার সঙ্গে কথা বলেছি, আমার সঙ্গে যখন তার খুব ভালো সম্পর্ক ছিল। তো ডক্টর ইউনূস আবার আমার কাছে বলেছেন যে তুমি একটু দেখো শেখ হাসিনার সঙ্গে এই বিষয়টি কথা বলে আমার সঙ্গে শেখ হাসিনার একটা দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দাও। তা আমি সরল বিশ্বাসে মাননীয় প্রধানমন্ত্রী যখন ছিলেন তার কাছে গিয়েছি, তিনি আমার দলের নেত্রী, সম্মানপূর্বক যখন আমি প্রস্তাবটা দিয়েছি, তিনি একেবারে তেলে বেগুনে রেগে অশ্লীল অশ্রাব্য ভাষায় তিনি ডক্টর ইউনূসকে গালাগাল করলেন, বললেন যে ওই বেইমানের বাচ্চার সঙ্গে আর কোনো কথা নাই, বার্তা নাই, বৈঠক নাই। এটা 2012 সনের ঘটনা অথবা 2011 সনের ঘটনা, আমার ঠিক মনে নেই সালটি। আমি অনেকবার লিখেছি, অনেকবার বলেছি এই কাহিনী। তো আমি খুব অবাক হয়ে ভাবলাম যে ঠিক এইভাবে তিনি রিয়াক্ট করলেন কেন। এবার আমি যতটুকু জানি ডক্টর ইউনূসের সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্ক একসময় ভালো ছিল, আর সেই সম্পর্ক নষ্ট হওয়ার জন্য কোনো কারণ ঘটেনি, তাদের মধ্যে লেনা দেনা কোনো কিছু ঘটেনি। 1/11 সময় তাকে ক্ষমতায় বসানোর চেষ্টা করা হয়েছিল, তার জন্য তো শেখ হাসিনা যদি রাগ করেন তাহলে তো খালেদা জিয়াও রাগ করতে পারেন,
কিন্তু বিএনপি তো সেই প্রতিক্রিয়া কখনো ডক্টর ইউনূসের বিরুদ্ধে দেখাননি। তো শেখ হাসিনা কেন এত সেই যাকে বলা হয় ক্রোধান্বিত হয়ে রাগান্বিত হয়ে ডক্টর ইউনূসের জীবনকে হারাম করে দেওয়ার চেষ্টা করলেন? এর কারণ হলো এখানে প্রকৃতি নিদারুণভাবে খেলেছে। আমরা সবাই যা দেখেছি তা শেখ হাসিনা দেখেনি। শেখ হাসিনা তার পতনের দৃশ্য দেখতে পেয়েছেন। আবার অন্যদিকে ডক্টর ইউনূস ক্রমাগত লড়াই করে গেছেন, সংগ্রাম করে গেছেন। আমি অবাক হয়ে ভেবেছি যে 82 বছর 83 বছর যে লোকটির বয়স, তার এত সাহস আসে থেকে, এত প্রাণশক্তি আসে থেকে। তিনি এই বিদেশে যাচ্ছেন, হাসি মুখে কথা বলছেন, আবার বাংলাদেশে এসে তিনি মামলা মোকদ্দমা মোকাবেলা করছেন এবং রাষ্ট্র কর্তৃক যে সকল সমস্যা সৃষ্টি হয়েছে সেগুলো তিনি মোকাবেলা করছেন এবং কখনোই হতাশা ব্যক্ত করছেন না। আমি মাঝে মাঝে চিন্তা করতাম যে ডক্টর ইউনূসের জায়গায় যদি অন্য কেউ হতেন, তিনি হয়তো পালিয়ে যেতেন, তিনি বিদেশে থাকতেন, তার অনেক অপশন ছিল, সেগুলো তিনি ব্যবহার করতেন। তো সেগুলো না করে তিনি কেন বারবার অপমানিত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন, দেশে ফিরে আসছেন? তো এখন বুঝতে পারি যে তার মনের মধ্যে, হৃদয়ের মধ্যে এরকম একটা শক্তি যোগানো হয়েছিল প্রকৃতির পক্ষ থেকে, আসমান থেকে, আল্লাহর পক্ষ থেকে, যে তুমি বিজয়ী হবে এবং এটাই তোমার শেষ নয়, আরো আরো পরিণতি তোমার জন্য অপেক্ষা করছে। এবং সেই যে আসমানি শক্তি, সেই শক্তির বলে তিনি কিন্তু লড়াই করে গিয়েছেন। কিন্তু তার যদি সেই শক্তিটা না থাকতো, খোদাই শক্তিটা যদি না থাকতো, প্রকৃতির আশীর্বাদ যদি না থাকতো, তার প্রতি যে চাপ দেওয়া হয়েছে, ওইরকম চাপের 100 ভাগের 1 ভাগ চাপ দেওয়া হলে তার যে বয়স, তিনি হৃদযন্ত্রের যে ক্রিয়া এটা বন্ধ হয়ে তিনি মারা যেতেন, ব্রেন স্ট্রোক হতো, মস্তিষ্কে রক্তক্ষরণ হতো, প্যারালাইজড হয়ে যেতেন, পাগল হয়ে যেতেন। কিন্তু সেটি না হয়ে আজকের এই পরিণতি ঘটে গেছে অলৌকিকভাবে। কাজে এই যে ডক্টর ইউনূস বনাম শেখ হাসিনা, এদের পরিণতি থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি এবং নিজেদেরকে সংযুক্ত করতে পারি, সেটাই হবে আমাদের পাওনা এবং মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য হেদায়েতের একটি ওসিলা। আল্লাহ আপনাকে, আমাকে, আমাদেরকে এবং আমাদের ছেলে সন্তানদেরকে আল্লাহ তার এই যে হেদায়েত, সেই হেদায়েত দান করুন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।